শিক্ষা সহজের আজকের পর্বের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের পদ প্রকরণ। দেখো, এই বাংলা ব্যাকরণের পদ প্রকরণ কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা সিবিএসসির যে কোনো ক্লাসের জন্য নির্দিষ্টভাবে সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। আমাদের যে কোনো শ্রেণীতে বাংলা ব্যাকরণ পড়তে গেলে কিন্তু এই পদ প্রকরণের একটা নির্দিষ্ট জ্ঞান বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে। আজকে তোমাদের কাছে মূলত আলোচনা করব বিশেষ্য পদের একটি মাত্র বিভাগ নিয়ে, একেবারে কিভাবে তার সংজ্ঞা উদাহরণ আমরা উল্লেখ করব সেই বিষয়। আগে আমরা জেনে নিই বিশেষ্য পদ বলতে কিসের নাম বোঝায়। বিশেষ্য পদ বলতে তো মূলত নাম বুঝিয়ে থাকে এবং সেই নাম বোঝায় ব্যক্তি, বস্তু, স্থান, জাতি, সংখ্যা, পরিমাণ, গুণ, ক্রিয়া সমস্ত কিছুর নাম বোঝানো হয়ে থাকে। এই যে এত কিছুর নাম বোঝানো হয় বিশেষ্য পদের দ্বারা, এইগুলোই কিন্তু বিশেষ্য পদের যে প্রধান বিভাগ রয়েছে তার মধ্যে বিভক্ত হয়ে যায়। তাহলে বিশেষ্য পদের প্রধান বিভাজন হিসেবে আমরা চারটি ভাগ পাই। এক হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য, দুই হচ্ছে সাধারণবাচক বিশেষ্য। এই সংজ্ঞাবাচক বিশেষ্যের আবার অনেকগুলি দিক রয়েছে, আর সাধারণবাচক বিশেষ্যের অনেকগুলি ভাগ রয়েছে। 3 নম্বরে রয়েছে গুণবাচক বা ভাববাচক বিশেষ্য, 4 নম্বরে ক্রিয়াবাচক বিশেষ্য। আজকে সংজ্ঞাবাচক বিশেষ্য নিয়েই পুরোপুরি আমরা আলোচনা করব। তাহলে সংজ্ঞাবাচক বিশেষ্য পদ কাকে বলে আগে আমরা জেনে নিই। সংজ্ঞাবাচক বিশেষ্য পদ বলতে মূলত সেই বিশেষ্য পদকে বোঝানো হয়ে থাকে যে বিশেষ্য পদের দ্বারা কোনো ব্যক্তির, স্থানের, পাহাড় পর্বতের, নদ নদীর বা সমুদ্রের, পত্রপত্রিকার, প্রতিষ্ঠানের, এছাড়া যে কোনো স্মৃতিসৌধের নামকে সুনির্দিষ্ট করে বোঝানো হয়। অর্থাৎ যে বিশেষ্য পদের দ্বারা ব্যক্তির, স্থানের, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, পত্রপত্রিকা, যে কোনো স্মৃতিসৌধ অথবা প্রতিষ্ঠানের নামকে সুনির্দিষ্ট করে প্রকাশ করা হয়, সেই বিশেষ্য পদকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলে অভিহিত করা হয়। তাহলে এই যে সংজ্ঞাবাচক বিশেষ্যের বিভিন্ন নাম রয়েছে, এইগুলোই তোমাদের মাথায় রাখতে হবে, কেননা আমাদের পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে যে একটি দৃষ্টান্ত দিয়ে জানতে চাওয়া হয় যে নিম্নলিখিত, অনেকগুলি দৃষ্টান্ত দেওয়া আছে, সেখানে জানতে চাওয়া হয় যে নিম্নলিখিত দৃষ্টান্তগুলির মধ্যে কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্যের দৃষ্টান্ত। বা ভেরি শর্ট অ্যান্সার টাইপের ক্ষেত্রে নবম শ্রেণীতে একটি কোশ্চেন তো খুবই গুরুত্বপূর্ণ, সংজ্ঞাবাচক বিশেষ্য বলতে মূলত কিসের নামকে সুনির্দিষ্ট করে বোঝানো হয়। তাহলে কিসের নাম, এখানে 8টি নাম রয়েছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে এবং কি সেটাও মাথায় রাখতে হবে। ব্যক্তির নাম, স্থানের নাম, পাহাড় পর্বতের নাম, নদ নদীর নাম, সমুদ্রের নাম, পত্রপত্রিকার নাম, সেই সঙ্গে রয়েছে যে কোনো স্মৃতিসৌধ, মন্দির মসজিদের নাম, আর তাছাড়া রয়েছে প্রতিষ্ঠানের নাম। এই 8 প্রকার নামকে সুনির্দিষ্ট করে প্রকাশ করা হয়ে থাকে সংজ্ঞাবাচক বিশেষ্যের দ্বারা। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে দেখে নিই, চলো যে সংজ্ঞাবাচক বিশেষ্যের দৃষ্টান্তগুলি আমরা কিভাবে বাক্যে প্রয়োগ করে দেখাবো। অতি অবশ্যই এখানে দৃষ্টান্ত কিন্তু তোমাদের বাক্যে প্রয়োগ করে দেখাতে হবে। প্রথমেই বলছি ব্যক্তির নাম। আমি একটি করে দৃষ্টান্ত লিখছি। লিখলাম রবীন্দ্রনাথ। দেখো, তোমাদের এখানে সংজ্ঞাবাচক বিশেষের একটি দৃষ্টান্ত তাও বললে, রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি বলে আমাদের জগৎবাসীর কাছে পরিচিত। এই একটি বাক্য দিলে, বাক্যে দৃষ্টান্ত দিলে এবং রবীন্দ্রনাথ এই পদটির তলায় অতি অবশ্যই তোমাদের মার্ক করতে হবে, নাহলে কিন্তু দৃষ্টান্তটা কোনো কাজেরই হবে না বা সম্পূর্ণ ভুল, এতে নাম্বার তোমরা পাবে না। অতি অবশ্যই বাক্যের মধ্যে যে ধরনের বিশেষ্য তুমি প্রয়োগ করছো, সেই বিশেষ্যের যেটা দৃষ্টান্ত চাওয়া হচ্ছে সেটা তোমাদের মার্ক করতেই হবে। এটা গেল ব্যক্তির নাম। ব্যক্তির নাম আমরা অজস্র, আমার তোমার সকলের নাম হচ্ছে এই ব্যক্তির নামের দৃষ্টান্ত স্বরূপ আসতে পারে। এরপর আসছে স্থানের নাম। স্থানের নাম বলতে শুধুমাত্র যে বড় বড় জায়গাগুলোর নাম বোঝাচ্ছে তা নয়, ছোট খাটো যে কোনো জায়গার নামই হচ্ছে স্থানের নামের দৃষ্টান্তর মধ্যে আসবে। আমি এখানে লিখছি কলকাতা। তাছাড়া তোমার আমার গ্রামের নাম, শহরের নামও কিন্তু এই স্থানের নামের দৃষ্টান্তের মধ্যে আসতে পারে। এরপরে আসছি পাহাড়ের নাম। পাহাড়ের নামের মধ্যে লিখলাম পরেশনাথ। এছাড়া রয়েছে আরাবল্লী, রকি, অযোধ্যা। পাহাড়ের নামে তোমাদের ভূগোল বইয়ে অভাব নেই। এছাড়া রয়েছে দেখো নদ নদীর নাম।
নদ নদীর নামেরও কিন্তু ভূগোল বইয়ে অভাব নেই। গঙ্গা, যমুনা, ভাগীরথী, অসংখ্য নদ নদীর নাম রয়েছে যেগুলো আমরা এই নদ নদীর নামের দৃষ্টান্তের মধ্যে আনতে পারি। এরপর আনছি সমুদ্রের নাম। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভূমধ্য সাগর, এগুলো হচ্ছে সবই সমুদ্রের নামের দৃষ্টান্তের মধ্যে আসবে। এরপরে আসছি পত্র পত্রিকার নাম। পত্র পত্রিকায় কি আছে? আনন্দবাজার, আরো রয়েছে যুগান্তর, বর্তমান, এগুলি পত্র পত্রিকার নাম। এরপরে আছে পত্র পত্রিকার পরে আমরা দেখব স্মৃতিসৌধ, মূলত সৌধের নাম। সৌধের নামের মধ্যে আসছে তাজমহল, তারপরে তোমার লালকেল্লা, এগুলো সবই হচ্ছে স্মৃতিসৌধের নাম বা মন্দির, মসজিদ। যেমন ধরো বললাম সোমনাথ মন্দির, এগুলো কিন্তু এই স্মৃতিসৌধের নামের মধ্যে আসবে। তারপরে আমরা শেষে আসছি প্রতিষ্ঠানের নাম। প্রতিষ্ঠানের নামের মধ্যে আমরা আসছি বিশ্বভারতী, কলকাতা বিশ্ববিদ্যালয়, বসু মন্দির, এগুলি হচ্ছে সবই প্রতিষ্ঠানের নাম। তাহলে আমরা দেখলাম 8 রকমের নাম আমরা সংজ্ঞাবাচক বিশেষের মধ্যে দিয়ে সুনির্দিষ্ট আকারে পাই। সেটা দেখলাম ব্যক্তির নাম, স্থানের নাম, পাহাড়ের নাম, নদ নদীর নাম, সমুদ্রের নাম, পত্রপত্রিকা, সৌধের নাম আর প্রতিষ্ঠানের নাম। এইভাবে আমরা দেখব যে সংজ্ঞাবাচক বিশেষের মাধ্যমে যে এই ক্ষেত্রের নামগুলোকে সুনির্দিষ্ট আকারে আমরা প্রকাশ করে থাকি। তাহলে মূলত আজকে তোমাদের কাছে এই নির্দিষ্ট করে নামগুলো প্রকাশ করার একটাই উদ্দেশ্য, অনেক সময় কিন্তু তোমরা গুলিয়ে ফেলো, কোথাও দেখলে বস্তুর নাম, কোথাও দেখলে লেখা আছে ব্যক্তি, মহিলা, পুরুষ, এই শব্দগুলি, তখন তোমরা ভুল করে নির্বাচন করে ফেলো যে এটি মনে হয় সংজ্ঞাবাচক বিশেষ্য। কিন্তু না, ব্যক্তির নাম বোঝাবে, বস্তু কিন্তু এর মধ্যে নেই। ওটা বস্তুবাচক বিশেষ্যটা হচ্ছে সাধারণ বাচক বিশেষের অন্তর্ভুক্ত একটি বিভাগ। তাহলে কিসের কিসের নাম সেটাও যেমন আমাদের এখানে জানা একান্তভাবে দরকার, সেই সঙ্গে দরকার যে ব্যক্তির নাম বোঝাচ্ছে। ব্যক্তি শব্দটাও বিশেষ্য পদ, কিন্তু ওটা সাধারণ বাচক বিশেষের মধ্যে যাবে, সংজ্ঞাবাচক বিশেষের ক্ষেত্রে কিন্তু নয়। ব্যক্তির নাম বোঝাবে, যে কোনো একটা স্থানের নাম বোঝাবে। পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্রের পত্রপত্রিকার তো নাম হয়েই থাকে। আর স্মৃতিসৌধের নাম যে কোনো ভারতবর্ষ হোক, ভারতবর্ষের বাইরে হোক, যে কোনো স্মৃতিসৌধের নাম হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষের মধ্যে আসছে। আর রয়েছে প্রতিষ্ঠানের নাম। তাহলে এভাবে আমরা আজকে সংজ্ঞাবাচক বিশেষ্য সম্পর্কে একদম পুরোপুরি ডিটেলস জানলাম।